প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন হলো উড়িষ্যা জেলার এই গোপালপুর। একে বলা হয় পূর্ব ভারতের গোয়া। এখানে আসতে গেলে ট্রেনে বেরহামপুর নেমে অটো কিংবা গাড়িতে করে সোজা চলে আসুন সি বিচ গোপালপুর। তবে আমরা এখানে এসেছিলাম গাড়িতে, আর এসে পড়লাম বেশ বিপাকে। কাল কিন্তু আমরা এই হোটেল ছেড়ে দেবো, ভেবেছিলাম থাকবো। যাই হোক, এখানে সিগন্যাল ফিগন্যাল কোনো ব্যাপার নেই। কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাতায়াত করেন, এই রাস্তাটাই নাকি ব্যাঙ্গালোর কলকাতা যাতায়াতের রাস্তা। 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, আমরা একটা হোটেল পাচ্ছি না, যার জন্য বিচ সাইডে গাড়ি ঢোকাতে দিচ্ছে না। এই গোপালপুর সি বিচ, অথচ বিচে গাড়ি পার্ক করার জন্য 50 টাকা একটা কুপন কাটিয়ে দিয়ে জোর করে। লাইট হয়ে ক্যামেরা অর্গানাইজ নয় পুরো ব্যাপারটা। এই কারণে আমি যে জায়গায় একবার যাই সেখানে পুরোনো জায়গায় পরে ফিরে যাই না। কোনোরকম কোনো পেড প্রমোশন নয়, এটা জেনুইনলি রিভিউ দিচ্ছি নিজেরা থেকে কষ্ট করে পয়সা দিয়ে। যে টাকায় যে ফেসিলিটিস এখানে আমি প্রোভাইড করছে আমাকে, একদম ঠিকঠাক, ভেরি গুড ডিল। রুমটাও খুব সুন্দর, ছিমছাম, ভালো, বিহেভিয়ার খুব ভালো, সবথেকে বড় কথা সার্ভিস খুব ভালো, ঠিকঠাক একদম অন প্রম্পট। খাওয়ার দাওয়ারের মান অতীব ভালো, কোয়ালিটি ফুড যাকে বলে। প্রাইস আমি না খুব একটা বেশির দিকেও বলবো না, হ্যাঁ ঠিক আছে, আমাদের কলকাতাতেও না একটু ঠিকঠাক স্ট্যান্ডার্ড দোকানে যদি আমরা খাই বা একটু রেস্টুরেন্টে খাই গিয়ে, আমরা কিন্তু ওইরকম পেড করি। আমার ঠিকঠাক লাগলো। আজকে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ফ্রম ভুবনেশ্বর। যারা কালকে ব্লগটা দেখোনি তাদের জন্য বলি, আমরা কলকাতা থেকে আমার স্করপিও এন নিয়ে গতকালকে আসার উদ্দেশ্যে ছিলাম গোপালপুর সি বিচ, মানে যেটা আমরা পূর্ব ভারতের গোয়া বলি। সেই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাট মাথায় ছিল এটা যে যদি না যেতে পারি তো কাছাকাছি কটক কিংবা ভুবনেশ্বর আমরা রয়ে যাব। তো অন দ্যাট স্টোরি আমরা ভুবনেশ্বরে কালকে 6টা নাগাদ এখানে ঢুকে যাই। আজকে বাজে এখন পাক্কা 9টা সকাল, পুরো রেডি সবাই। ব্রেকফাস্টটা করে আমরাও আজকে বেরিয়ে পড়বো গোপালপুরের উদ্দেশ্যে। এখান থেকে আর 3.5 ঘন্টার রাস্তা। বাজে এখন 9:45, ব্রেকফাস্টের পর্ব শেষ হয়ে গেছে। হোটেলটা এইটা বিল্ডিংটা, আর হোটেলের ঠিক পাশেই লাগোয়া একটা জায়গা দিয়ে আমরা এখান দিয়ে অ্যাক্সেস করে আসতে পারি, বাট গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসে রাখতে হবে। ওপেন স্পেসই, বাট ওদের ঢাকা দেওয়া একটা জায়গা। গাড়ি ছাওয়াতেই আছে মোটামুটি, তবু আমি আমার যন্ত্রপাতি লাগিয়ে পুরোটাই শেডে রেখে দিয়েছিলাম। সামনে নিয়ে যাই গাড়িটাকে, লাগেজগুলোকে ওঠাই, তারপরে বেরোবো। বাই দ্য ওয়ে 1855 কিলোমিটার, দ্যাট মিনস কালকে আমরা এসছি 455 কিলোমিটার, মানে কলকাতা থেকে ভুবনেশ্বর 455 কিলোমিটার। ফর্মালিটিস কমপ্লিট করতে করতে পাক্কা 10:30 হলো। তেলের কথা হচ্ছে, গাড়িতে তেল এখনো যা আছে 239-40 কিলোমিটারের মতো রেঞ্জ দেখাচ্ছে। একদম মেন সিটি রোড এটা, এই রোডেই আমরা ছিলাম। জাস্ট ব্যাক সাইডে এসে আমাদের হোটেলটা ছিল। ওই দা চলতে হবে সাধারণ। যাই হোক, এখানে সিগন্যাল ফিগন্যালের কোনো ব্যাপার নেই দেখছি মেন সিটির মধ্যে, হয়তো আগে আছে, এখানে তো নেই। এই একই ভুল আমাদের ইউপিতে হয়েছিল, কোথাও কোনো সিগন্যাল ফিগন্যাল কিছু নেই, হঠাৎ করে লখনৌতে এক জায়গাতেই সিগন্যাল ছিল, আর সেখানে সে আমাকে নাকি দেখেছে সিগন্যাল ব্রেক করেছি, ব্যাস তার সঙ্গে এই ঝগড়া। কি ওই সেই ঝগড়া? গাড়িতে যা তেল আছে আরামসে পৌঁছে যাব, হয়েও বেশি থাকবে, বাট তারপরে আসার সময় তেল লাগবে। তো গোপালপুরে এখানে লোকালে জিজ্ঞেস করলাম, গোপালপুরে গিয়ে তেল নেওয়াটা খুব একটা পিউরিফাইডও হবে না, আর সেকেন্ড থিং হচ্ছে দামও নাকি একটু বেশি হবে। কাজেই রিস্ক না নিয়ে আমরা সোজা এখান থেকে ভুবনেশ্বর থেকেই ডিজেল নিয়ে এলাম। ডান দিয়ে কটক, আমরা যাব লেফট। জাস্ট ভুবনেশ্বর সিটি থেকে বেরিয়ে যাইনি, সামনেই পেট্রোল পাম্পটা পেয়েছি একটা। তেল এখানে ভরে নেব। এখানে কিন্তু প্রাইস দেখাচ্ছে ভুবনেশ্বরে 9269, 34 লিটার মতো তেল ঢুকে গেছে আরো। তাহলে আমরা কি এখন ভুবনেশ্বর থেকে খণ্ডগিরির দিকে যাচ্ছি? হ্যাঁ, খণ্ডগিরি হয়ে বাজে এখন 11:26, সিধা আমরা চলেছি বেহরামপুর বা গোপালপুরের দিকে। আজকের দিন কিন্তু ফ্রাইডে 15 নভেম্বর 2024,
আর 135 কিলোমিটার দেখাচ্ছে। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে যাব যদি এইভাবে টানা চলতে থাকি। আফটার 45 কিলোমিটার মানে ভুবনেশ্বর থেকে বেরিয়ে 11:40 ফার্স্ট টোল পড়লো আজকে। চলেছি সামনের দিকে। নাজারা তো দুর্ধর্ষ, যাই বলো, অভূতপূর্ব। তবে একই সঙ্গে ভালোও লাগছে যেরকম, খারাপও লাগছে। পাহাড়গুলো কোথায় আজ থেকে 10 বছর পর আর খুঁজে পাবে না কেউ। যে হারে পাহাড়গুলোকে কাটছে সব জায়গায়, ওদিকে ঝাড়খণ্ডের দিকে, ছত্তিশগড়ের দিকে, আসানসোল, রানীগঞ্জ, ঝরিয়া, ওই চত্বরে যত পাহাড় আছে সব কেটে ফেলছে। এখানেও তাই ডেভেলপমেন্টের নামে, উন্নতির নামে, মানুষের ভালোর জন্য যে কি দক্ষযজ্ঞ হয়ে চলেছে, এটা সত্যি কি মানুষের ভালো হবে না আলটিমেটলি মানুষের জন্য প্রকৃতির ক্ষতি করে মানুষেরই ক্ষতি করা হবে ইন নিয়ার ফিউচার। পাহাড়ের উপর মন্দির ফন্দির আছে না? বাজে 12:10। এখনো পর্যন্ত কভার করেছি টোটাল কলকাতা থেকে যদি দেখি 537 কিলোমিটার। এখনো টাইম দেখাচ্ছে 84 কিলোমিটার যেতে হবে আর 1:45-এ পৌঁছাবো। ড্রোন উড়াচ্ছিলাম, জায়গাটা দুর্ধর্ষ, দাঁড়ানোর জন্য ভালো। খাড়া রোদ, কিন্তু গায়ে কিছু লাগছে না, এত হাওয়া। আর আমার বউয়ের মনে ধরেছে ওই গরুটাকে ফল খাওয়াবে, নিয়ে নামতে পারছে না গাড়ি। আমাদের ওইখানে একটা বড় গাছের তো, বিশাল বড় গাছ, গাছটার তলায় ছেড়ে দাঁড় করে গেছি। সন্দেহ ভরে দেখছে, উড়িষ্যা দেশের লোক, বাংলায় কথা বলছে। খাওয়াবে কি খাওয়াবে না দেখি, খায় কি না। মা খা 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 খা, খেয়েছ? টাটা 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 টাটা। অচেনা লোক, হ্যাঁ, খুব একটা লোকজন কেউ ধরে না। খেয়েছ? এবার মনটা বুঝতে পেরেছে যে না, ভালো লোক আর কি। লেজ নাচ্ছে, যাই। হ্যাঁ, গাড়গুড়ি একটা বড় গাছের তলায় দোকান টোকান রয়েছে। গ্রামের দেশ, ভিতরটা পুরো গ্রাম। দারুণ লাগে কিন্তু, দিনের বেলাই ভালো লাগে, রাতের বেলা কি হয়েছে? চালাও, তুমি চালাতে পারো তো। 12:48, চট করে চলে এলাম একটু অন দ্য ওয়েতেই রিলায়েন্সে একটা পেট্রোল পাম্প দেখে একটু বায়ো ব্রেক সেরে নেবো। আশেপাশে এরিয়াটা খালি ভাবো, হ্যাঁ, বিউটিফুল। দাঁড়ো দেখাচ্ছি বেড়া থেকে। এটা উত্তরপাড়ার গাড়ি। এই দাদা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাতায়াত করেন। এই রাস্তাটাই নাকি ব্যাঙ্গালোর কলকাতা যাতায়াতের রাস্তা একটা। উনিও এখান থেকে রেগুলার বেসিসে যাতায়াত করেন আর কি, চাকরি সূত্রে ব্যাঙ্গালোর। তো সেই কারণে কলকাতা থেকে, উত্তরপাড়া থেকে। বাকি ওয়েদারটা দেখো, মানে জায়গাটা দেখো, পরিবেশটা বিউটিফুল। হ্যাঁ, চলো একটু হালকা হয়নি তো বেরোবে। পুরো 1টা বাজে, বায়ো ব্রেক কমপ্লিট, আর কোথাও দাঁড়াবো না। মাত্র আর রাফলি 60 কিলোমিটার মতো কিছু বাকি আছে। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট, টানা চালাবো। ডেস্টিনেশন অনুযায়ী 53 কিলোমিটার মতো অ্যারাউন্ড কিছু দেখাচ্ছে কাছাকাছি। তো রাস্তা সিনিক বিউটি দেখতেই পাচ্ছ, অসাধারণ, দারুণ লাগছে। আর রাস্তাও তেমনি মাখনের মতো রাস্তা, অলমোস্ট 90-98% রাস্তা তো খুবই ভালো। ওফ, কি অসাধারণ। আমরা কথা বলবো কি, আমি কথা হারিয়ে ফেলছি। এই রাস্তা থেকে জাস্ট বাদিকে
1 থেকে 1.5 কিলোমিটারও হবে না, কিছু কিছু জায়গায় 500-600 মিটারও ডিফারেন্স আছে। চিল্কা লেক আমাদের প্যারালালি চলছে, পাখিটা উঠছে ওখান থেকে গ্লাইড করছে। আমরা চিল্কাকে জাস্ট বাহাতে ফেলে রেখে দিয়ে যাচ্ছি। আর পাশে এই রাস্তা থেকে বাঁদিকে ট্রেন লাইনটাও পাশ দিয়ে যাচ্ছে একটু দূর থেকে, আর চিল্কা দেখা যাচ্ছে। চিল্কা ওয়াটার বডির উপর দিয়ে আমরা যাচ্ছি, এখন জাস্ট একটা ওয়াটার বডি বা নদীর উপর দিয়ে ক্রস করছি, দেখা যাবে না গাড়ি চলতে চলতে। আর সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আজকে আর মানে ড্রোন শটের জন্য আর দাঁড়াবো না। লোভ লাগলেও বারবার ইচ্ছা করছে দাঁড়াতে, রাস্তা দেখে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু সিধা আগে হোটেলের দিকে যাই, হোটেলটা খুঁজে বার করে আগে চেক ইনটা করি, তারপরে দেখছি ফেরার সময় দেখবো। পাহাড়ে উঠছি, হ্যাঁ। এই পাহাড়টাকে ক্রস করে অ্যাকচুয়ালি ওপারে চলে যাবো, তখন সমুদ্র পাবো। এলিফ্যান্ট করিডোর রয়েছে, এখানে জঙ্গল থেকে হাতিগুলো বেরোয়। এখনো 50 কিলোমিটার। পাহাড় যা ছিল সব টপকে টাপকে চলে এসেছি। এবার আমরা সিধা এগোচ্ছি প্লেন ল্যান্ডের দিকে, টুয়ার্ডস সমুদ্র, তাই তো। বিশাল নদীটা ঋষিকুল্লা নদী করছে। দুর্ভাগ্য এখন ড্রোনের কিছু দেখাতে পারবো না, সিধা হোটেলের দিকে যাই আগে। এখানে আমাদের চেনা ভাষাটা কিছু লেখা আছে, উপর কিন্তু গোবর পড়ে আছে, ওই জন্য দেখা যাচ্ছে। যাই হোক, তো আমরা জাস্ট মেন রোড ছেড়ে এই ফার্স্ট বা দিকে টার্ন নিলাম, যেটা এই সোজা রাস্তা দেখতে পাচ্ছ। এই রাস্তাটা পুরো সি বিচ অবধি চলে যাবে, এখান থেকে প্রায় 8 কিলোমিটার। ফ্যাসিনেটিং রাস্তা, খুবই ভালো। বাকি ভিতরে এই গ্রামের রাস্তাটা কীরকম, কতটা কী হয়, আশা করি ভালোই থাকবে। মিনিট 15-20 লাগার কথা। মেহেরামপুর ইউনিভার্সিটি, এই জায়গাটা দিয়ে যাচ্ছি এখন। রিমাও বলছে যে আমাদেরও তাই মনে হচ্ছে গাড়ি চালাতে চালাতে পুরো মন্দারমণিতে ঢোকার সময় যেরকম চাউলখোলা দিয়ে আমরা বাদিক দিয়ে ডানিক দিয়ে করে করে রাস্তাটা প্রায় 8-9 কিলোমিটার যাই, সেরকমই পুরো রাস্তাটা লাগছে। এটা হচ্ছে উড়িষ্যার মন্দারমণি আর কি। র্যাডিসন না, প্রমোদ র্যাডিসন। তা আমরা একটা হোটেলে দেখতে চলে এসেছিলাম, প্রমোদ র্যাডিসন। দুর্ধর্ষ প্রপার্টিটা ছিল, ভিতর দিকে আরও ভালো ছিল, দেখানো যেত, ইচ্ছা করে দেখালাম না, কারণ আমাদের এখানে কোনো রুম আপাতত নেই। ওদের একটা ইনভিটেশন অকেশন চলছে, তো সেই কারণে জায়গা খালি নেই, রুম খালি নেই। চলো আরও আগে এগোই, দেখি কি আছে। গেমটা টাফ হয়ে গেল এই সেন্সে, আমরা যা ভেবে এসেছিলাম তার ধারে কাছে তো কিছু হোটেল পাচ্ছি না। আর নাই করে আমরা এখানে ঢুকে গেছি কটার সময়, 2টোর সময়। এখন বাজে 3:35, মানে 1.5 ঘন্টার উপরে হয়ে গেল, আমরা একটা হোটেল পাচ্ছি না। মেফেয়ার রিসোর্ট দেখা হয়ে গেছে, পাম রিসোর্ট, হ্যান ত্যান যা যা ছিল ওই ক্লাসে, ওই বিলঙ্গিং কম বেশি সব, একটারও রুম নেই। আর 2-1টা রুম যদিও বা আছে, কেউ বলছে শুধু আজকের দিনটা দেবে, আর কেউ এমন একটা রেট চাইছে, আর তার যা মানে চেহারা। তো যাই হোক, এখন প্রায় 1.5 ঘন্টা ধরে ঘোরাঘুরি করছি। মেফেয়ারে ঢোকার এই রাস্তা, সামনে পিছন দিকে আমার লাইট হাউস দেখতে পাচ্ছ হয়তো। তো এই লাইট হাউসের ঠিক বরাবর রাস্তাটাতে দাঁড়িয়ে আছে, এখানে একটা মন্দির আছে, তোতাম্মা মন্দির বলে। তো রিমা প্রচণ্ড আপসেট, তখন থেকে খালি চরকি পাক করেই চলেছি। এখানে লোকাল কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, যার জন্য বিচ সাইডে গাড়ি ঢোকাতে দিচ্ছে না, অথচ বিচে গাড়ি পার্ক করার জন্য 50 টাকা একটা কুপন কাটিয়ে দিয়ে জোর করে, মানে লাইন দিয়ে ধরে সবাই মিলে ধরে কুপন কাটছে। কেন কাটছে, কী জন্য কাটছে কেউ বলতে পারে না। ভাষার একটু প্রবলেম আছে, উড়িয়া ভাষাটাও ঠিক করে নয়, বলতে পারে না, হিন্দি তো বলতেই পারে না। প্লাস আর একটা ব্যাপার হয়ে গেল কি, এখানে একটা বড় বিয়ে বাড়ি আছে, তো যতগুলো বড় বড় রিসর্টগুলো আছে সব কটাতে বিয়ে বাড়ির লোক এবং বিয়ে বাড়ির জন্য হ্যাঁ সব অকুপাই হয়ে বসে আছে। 2-1টার যদিও বা খোঁজ পেলাম যে আজকের দিনটা রুম পাবেন, কাল থেকে কিন্তু ফুল বুকড। বেশ চাপে পড়ে গেছি। তো যাই হোক, একটা হোটেল থেকে আসার জন্য লোককে বলেছি, হোটেল সাইনা বলে না সানা বলে, সেখান থেকে লোক আসছে, এলে দেখি তার আবার কি গল্প হয়। বসে আছি তাই তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে রাখলাম। সিচুয়েশন কিন্তু খুব খারাপ, কাউকে কিছু দোষ দেবো না, এটা আমাদেরই ভাগ্যের দোষ আর কি। রিমা বলছে এই কারণে আমি যে জায়গায় একবার যাই সেখানে পুরোনো জায়গায় আবার নতুন করে পরে ফিরে যাই না, সেই ভালো লাগার মেমোরিটা নষ্ট হয়ে যায়, তাই তো? হ্যাঁ, দেখেই মাথাটা গরম হয়ে গেছে। যে কারণে গোপালপুর এসেছিলাম যে আমরা ফাঁকা দেখবো, তাই না?
পুরী থেকে খারাপ না, পুরী থেকে ভিড় তা বেশি নয়, বাট যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে তো অনেক বেশি ভিড় ভাট্টা হয়ে গেছে, প্রচুর বাড়িঘর হোটেল হয়ে গেছে। তবে অর্গানাইজ নয় পুরো ব্যাপারটা, কিরকম একটা ছন্নছাড়া টাইপের। ল্যাঙ্গুয়েজের প্রবলেম তো প্রচুর আছে। পুরীতে ব্যাপারটা কি, পুরীতে প্রচুর সব কিছু অ্যাভেলেবেল আজকের দিনে, বাট এখানে সেই সমস্যাটা কিন্তু একটা বড় রকম সমস্যা। যাক, এতক্ষণ পরে সমুদ্রটা দেখা গেল, এদিক দিয়ে এলাম কিন্তু ওই সাইড দিয়ে ঘুরিয়ে। এই গোপালপুর সি বিচ। আরে এই দিকটা ফাঁকা ছিল কিনা জানি না, আমরা অ্যাকচুয়ালি ছিলাম ওই দিকটা। সব জায়গায় ভিড়। অবস্থা দেখো এখানে। আর চান করার কথা ভাবতে না, হোটেলে ঢোকার কথা ভাই, টয়লেট আছে এখানে, চান করে ওই জামা ছাড়তে যেতে হবে। আমরা ওই সামনেটা থেকেও ঘুরে গেছি, ঢুকতে দেয়নি, পিছন দিকে ঢুকতে দেয়নি, দুবার করে রিটার্ন করে লাস্টে এখানে ঢুকতে দিচ্ছে। এদের লোকেরা এসছে বলে তাই গেট এন্ট্রি করতে দিচ্ছে। এই মোটামুটি গার্ডেন সাজানো আছে, এমনি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তবে পুরনো হয়ে গেছে যে তার ছাপ আস্তে আস্তে করে আসছে। গাড়ি আমার এখানে রাখা আছে, এদিকে গাড়ি রাখার জায়গা ওদের এরকমভাবেই রাখতে হবে। তবু ঠিক আছে, প্রাইভেট এরিয়ার মধ্যে আছে অন্তত, মেন সুবিধা এটাই। শেফকে রান্নার কথা বলা হয়েছিল, শেফ বাইক নিয়ে ওর কথা গেছিলো, মনে হচ্ছে রান্নার ইনগ্রিডিয়েন্টস কিনে আনতে গেছে। সাদা রং বলে বোঝা যাচ্ছে না, বাট ধুলো পড়েছে ভালো। এটা মেন এন্ট্রেন্স, আর এখানে গাছের সুন্দর সুন্দর সম্ভার রয়েছে, নিজেদের গাছ, নারকেল গাছ ভর্তি, ডাব ভর্তি। 634 কিলোমিটার এক্স্যাক্টলি বাড়ি থেকে গোপালপুর সি বিচ অব্দি আমরা এসেছি। প্রচুর ঘোরাঘুরি করেছি। লাস্টে ওই যে হোটেল থেকে নিতে এসেছিলো তাদের হোটেলেই এসেছি। এই আমাদের রুম 108, বাকি করিডোর অন্ধকার। ঠিকঠাক আছে সব। চাইনা হোটেল, এখানেই থাকলাম। প্রচণ্ড কস্টলি, সেই তুলনায় রুম ছোট, অনেক বার্গেনিং করতে হলো। 6,500 টাকা রুমটাকে 5,000 টাকায় আনতে আমার কালঘাম ছুটে গেছে। ওয়াইফাই ওদের খারাপ অবস্থা হয়ে আছে, উপরেও চলে না ওয়াইফাই। ব্রেকফাস্ট ইনক্লুডেড নয় এই রেটের মধ্যেও, মানে 6,500 টাকা নিলেও ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। আর এই আমাদের ডাবল বেড। এক্সট্রা বেডিং কাহা লাগাओगे? इस तरफ से भी लग सकते ना। বাকি অনেক কিছুই নেই এর তালিকায়, অনেক কিছুই। রুম খুব ছোট, 3 বেডরুম কিছু নেই। এক্সট্রা বেডের জন্য ওই বেড লাগিয়ে দিতে হবে। আরও ব্যাপার হচ্ছে এদের চেক ইন করার সময় পুরো টাকা দিয়ে দিতে হবে, 2 দিন থাকুন 4 দিন থাকুন। আমি 2 দিন থাকার ইচ্ছা ছিল, বাধ্য হয়ে লাস্টে আমি বললাম ঠিক আছে আপনি তাহলে একদিনেরটাই করুন। বলে আর যদি কালকে থাকি তখন কী করবো? বলে তাহলে সন্ধ্যেবেলার মধ্যে জানিয়ে দিয়ে টাকাটা দিতে হবে। চলো, যার যেরকম সিস্টেম, বাট অড সিস্টেম এটুকু বলতে পারি, যে কোনো প্রপার সিস্টেম নয়। বাকি চলো রুমে যাই। খাওয়া দাওয়াটা নিচে দেওয়া হয়ে গেছে। অদ্ভুত সিস্টেম এখানকার। চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো, আর চেক আউট হচ্ছে সকাল বোধহয় 12টা বা কিছু। এখানে বারান্দা, আর এই সি সাইড ফেসিং অ্যাকচুয়ালি। অনেক সব ফুল টুল হয়েছে ভর্তি পাশে জমিটাতে। আর এই সূর্য অস্ত যাচ্ছে প্রায়, এখন আমাদের লাঞ্চ হয়নি। আর এই সেই আইকনিক জায়গাটা, ভাঙা বাড়িটা। আমরা এর ঠিক সামনে পিছন দিকে এখানে কোথাও একটা হোটেলে ছিলাম, বিকেলে গিয়ে ডিসকভার করে দেখাবো। আর ওই লাইট হাউস দূরে দেখা যাচ্ছে। অনেক পাল্টে গেছে। প্রচুর ভিড়, প্রচুর লোকজন, প্রচুর বাড়িঘর। বাকি সব কিছু ভুলে যাচ্ছি বাইরের সিনিক বিউটি দেখে।
খেয়ে দিয়ে আমরা একটুখানি টহল দিতে বেরিয়ে পড়েছি, অন্ধকার অলরেডি হয়ে গেছে। চলো, এই পিছন দিকে অ্যাকচুয়ালি এটা ভাঙা একটা বিল্ডিং। এটা আমরা যখন আজ থেকে 17-18 বছর আগে এসেছিলাম তখন একই অবস্থায় ছিল, অ্যাজ পড়েছিল। প্রপার্টিটা কেউ নিয়েছে কি নেয়নি যাই না, 2006 এসেছিলাম। হ্যাঁ, চলো এদিকে কি হোটেল টোটেল কী সব আছে দেখি, একটু খোঁজখবর নিই সবার জন্য। জাস্ট উল্টো দিকেই একটা হোটেল খুঁজে পেলাম, মারমেড বলে। কীরকম কী কোয়ালিটি জানা নেই, তবে দেখে তো খুবই সাদামাটা মনে হলো। নন এসি 1700 টাকা আর এসি হলে 2200 টাকা। বাকি রুম দেখতে যাচ্ছি উপরে, চলো। আউটার লুক কিছুটা এরকম, গাড়ি রাখার জায়গাও আছে যদি কেউ গাড়ি নিয়ে আসে তো। ফাঁকা ফাঁকা एसी बाथरूम फाथरूम वो क्या है, वार्डरोब है। ठीक ठाक ही আছে, ঠিক আছে, পরিষ্কার, ঠিক আছে, ओके। 2200 रुपये और ब्रेकफास्ट अलग से ना? आप लोगों का किचन विचन कुछ है ही नहीं, बाहर खाना। और नॉन एसी होगा तो 1700, ओके। মোটেল মারমেড, এইখান থেকে বেরিয়ে এই সামনে এই ভগ্নপ্রায় বাড়িটা, ল্যান্ডমার্ক, এটা আইকনিক। আমাদের হোটেলটা ওইটা পিছন দিকে, সি সাইডের ধারে যেরকম স্টল থাকে সেরকম স্টল। আগে একদম ফাঁকা ছিল সে জায়গাগুলো, অন্ধকার থাকতো। এখন প্রচুর লাইট ফাইট লাগানো হয়েছে, কিচ্ছু ছিল সেই ওই বাড়িটা, এটা বাড়িটা দূর থেকে দেখতাম, লোকই নেই, একটা ছেলেটা আসতোই না। আমরা ব্যাক অর্ডার করছিলাম, হ্যাঁ, সি সাইড ব্রিজ, হ্যাঁ, খুবই জেনারেল হোটেল আর কি। ঘুগনি, বিরিয়ানি অ্যান্ড তন্দুরি। मेरी आवाज पहुंच रही है, सभी लोगों से निवेदन है, रिक्वेस्ट है, आप लोग भी हमारे साथ संकल्प में भाग ले सकते हैं। कैसे देखो, मैं बोलूंगा, मेरे पीछे आप लोग दोहराएंगे, रिपीट करेंगे। এই সেই হোটেলটা মনে হচ্ছে, জানি না এখনো নাম ধাম সব একই রকম আছে কি। হোটেল গ্রিন পার্ক, হ্যাঁ একই রকম আছে, একই রকম আছে। আমরা তখন এখানে এসেছিলাম, এই হোটেলটা আর এখানে একটা ফাঁকা জায়গা ছিল, এইসব তো কিছু ছিলই না, সামনে দিকে বিল্ডিং ফিল্ডিং কিছু ছিল না, পুরো জায়গাটা ফাঁকা ছিল, পুরো এখান থেকে ফাঁকা ছিল। ওই জায়গাতে পুরো দেখা, সমুদ্র দেখা যেত পরিষ্কার। আর এখানে কাছাকাছি কোথাও একটা লিকার শপ ছিল, ওটা কোথাও ওই দিকে, ওটার জন্যই ভিড়ভাড়টা হয়ে আছে। চলো এসছি যখন একবার দেখা করে যাই। কিছু ছিল না পিছনে, পুরো ফাঁকা, পুরো বিল্ডিং ফিল্ডিং কিছু ছিল না। গাড়ি রাখার জায়গা বলতে এখানে রাস্তায় রাখতে হবে। দেখি কথা বলি, চলো। জায়গাটা একই রকমই আছে, ইহা সিঁড়ি থানা কুছ, হ্যাঁ সে একই রকমই আছে মোটামুটি। যার সাথে কথাও তো বললাম, তো একটা রুম দেখাচ্ছে এসি 1500 টাকা, তখন এটাই অনেক বেশি মনে হয়েছিল। এখন হ্যাঁ 600 টাকা না, 700 টাকা, ভালো মনে আছে। ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আচ্ছা, এই রুম এখন এসিওয়ালা, হ্যাঁ ওকে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাইরেটা দেখতাম, রাতের বেলা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আর একটা উপর ফ্লোরে ছিলাম, হ্যাঁ, সমুদ্র দেখা যেত ওখান থেকে। গাড়ি এখানে রাখা যায় অবশ্য, কিছু অসুবিধা নেই। ও कोई दिक्कत है यहाँ गाड़ी रखने में? ठोक ठाक नहीं है ना? এসি যখন বাথরুমটাও দেখিয়ে দিই, ওয়েস্টার্ন टॉयलेटও রয়েছে, इंडियनও রয়েছে। गीजर वगैरह कुछ मिल जाता है? गर्म पानी मिल जाता है? गीजर तो नहीं है, नीचे है, वो खराब है कि मैंने ऐसे मंगवाना पड़ेगा बाल्टी से। और ये क्या लगा हुआ है? ये लाइट लाइट है ये कैमरा, देखते हैं। গ্রামের রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এখানে একটা মন্দির আগেও দেখে গেছিলাম আমরা, মানে আমরা যখন আগে এসেছিলাম। ও রাখছে, কৃষ্ণের মূর্তি, নারায়ণের মূর্তি। এটা বিষ্ণু স্তম্ভ না এগুলো? হ্যাঁ, এটাও
ঢুকে এখানে একটা গরুদেবের মন্দির, ছোট্ট বিগ্রহ রয়েছে, আর এই মেন ভিতরে গর্ভগৃহ। ইনফিনিটি পুলের পাশে সমুদ্রের ঢেউ বলে কম বলছিল এখানে পুরীর থেকে। সাউন্ড শুনে বুঝতে পারবে কি ঢেউ আসছে। জলে কারেন্ট বুঝতে পারছো, চাঁদের আলোটা পড়ছে এখানে। এই চায়ের সঙ্গে পকোড়া পকোড়া হলে কি কি আনিছো? অনিয়ন পকোড়া। অনিয়ন পকোড়া, আচ্ছা দেখি কিরকম। এই দেখাতে বললো, সিধা পপ করে খেয়ে দেখিয়ে দিল। ইয়া, পেঁয়াজি ঢপের চপ পেঁয়াজি না, এটা অন্য ওই হলো আর কি। আর পেঁয়াজি। টি, ঠিক আছে খেয়ে দে নাও, তারপরে একটু প্ল্যান করি অন্যরকম কিছু। বাজে এখন 7টা 7, এদিকে একটু অন্যসূচি দেখাশোনা চলছে, দেখছি জানাচ্ছি। বেজে গেছে পুরো 9টা 35। আজকেও এখানেও পেয়ে গেছি ডাল খিচুড়ি, সঙ্গে আলু পটলের কোরমা নাকি রসা। রসা। দুটো খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, দুটো বাউল, তাতে 3 জনের হয়ে যাবে, আশা করি হয়ে যাবে না। খেয়ে দে চটপট শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের প্ল্যান একটু ওয়াইল্ড হয়ে গেছে, হঠাৎ করে আবার চেঞ্জ। কি কালকে কি এখানে থাকছো? থাকবে না? তাহলে আজকের মতো গুড নাইট। গুড নাইট ফ্রম গোপালপুর সি বিচ। কাল কিন্তু আমরা এই হোটেল ছেড়ে দেবো, ভেবেছিলাম থাকবো। কেন ছাড়বো, কী বৃত্তান্ত কালকে বলা যাবে। আজকে আপাতত খেয়ে দে গুড নাইট, বাই বাই।